চ্যাপ্টার। তো আমাদের এই চ্যাপ্টারটা মেনলি হলো সারফেস ক্যারেক্টারাইজেশন নিয়ে। আমরা যে বিভিন্ন ধরনের সারফেস মডিফিকেশন করলাম, সেই মডিফিকেশন গুলা করার পরে সারফেসটাকে কিভাবে আমি ক্যারেক্টারাইজ করব, কিভাবে বুঝবো যে আমি যে মডিফিকেশন গুলা করলাম সেটা ঠিক আছে কিনা, আমার মডিফিকেশনটা হয়েছে কিনা, আমি যদি কোনো ধরনের ফাংশনালাইজেশন করতে চেয়ে থাকি বা কোনো ধরনের ট্রিটমেন্ট করে থাকি সেটা হয়েছে কিনা, সেটা বের করার জন্য হলো আমরা ক্যারেক্টারাইজেশন করব। তো এই ক্যারেক্টারাইজেশন করার জন্য আমরা এটাকে দুই স্পেকট্রোস্কোপিক পদ্ধতিতে করতে পারি, আবার মাইক্রোস্কোপিক পদ্ধতিতেও এটাকে করতে পারি, আবার যেমন থার্মোডাইনামিক পদ্ধতিতেও করতে পারি, মেকানিক্যাল অ্যানালাইসিসও করতে পারি। তো এই যে অ্যানালাইসিস যেগুলো করব ক্যারেক্টারাইজেশন, এগুলো মেনলি নির্ভর করতেছে হলো যে আমি আহ, কোন ধরনের ট্রিটমেন্ট করছি সেটা। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাডাম, শোনা যায়। আচ্ছা, তাহলে কোন, যেমন আহ, আহ, যেমন ধরো আমি আমার ফেব্রিকটাকে ফ্লেম রিটার্ডেন্ট ফিনিশ করব। তো ফ্লেম রিটার্ডেন্ট ফিনিশ করতে চাইলে অবশ্যই আমাকে তাকে থার্মাল অ্যানালাইসিস করতে হবে না, যে আমার ফ্লেম রিটার্ডেন্ট ফিনিশটা হয়েছে কিনা, তাকে আমাকে বার্ন করে দেখতে হবে। তারপরে যেমন আমি একটা সারফেসে যেমন ন্যানো স্কেলের রাফনেস তৈরি করতে যাচ্ছি, তো এই রাফনেসটা যখন তৈরি করব তখন কিন্তু আমাকে দেখতে হবে যে এই রাফনেসটা আমি যে চাইলাম তৈরি করতে সেটা তৈরি হয়েছে কিনা। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে তার সারফেসটা, টপোগ্রাফিটা অ্যানালাইসিস করতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি আবার থার্মাল অ্যানালাইসিস করলে হবে না, আমি তখন দেখা যাবে যে একটা মাইক্রোস্কোপিক একটা টেস্ট করব। মাইক্রোস্কোপিক টেস্টে মূলত হলো যে সারফেসের টপোগ্রাফিটাই দেখা যায়। আর স্পেকট্রোস্কোপিক পদ্ধতিতে যেগুলো করি সেগুলো হলো তার বিভিন্ন ধরনের ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ অ্যাড হয়েছে কিনা, নতুন কোনো ধরনের বন্ড তৈরি হয়েছে কিনা, সেগুলা বের করা যায়। তা আমি কোন ধরনের আমার এই সারফেস ক্যারেক্টারাইজেশনটা আমি যে ম্যাটেরিয়ালটা করব তারও কিছু প্রপার্টিজ আমার মাথায় রাখতে হবে। যেমন ম্যাটেরিয়ালটা স্ট্রাকচার কেমন, তারপর তার ফিজিক্যাল এবং কেমিক্যাল কোন ধরনের ইনফরমেশন আমার প্রয়োজন আছে, তারপরে স্যাম্পলটা প্রিপারেশন করার কিছু পদ্ধতি আছে, তারপরে আমার অ্যানালাইসিস করার কন্ডিশনেরও ব্যাপার আছে। যেমন আমি দেখা যাবে যে আমার অনেক অনেক টেস্ট করার জন্য আমার হিউমিডিটি, টেম্পারেচার এগুলো মেনটেন করার প্রয়োজন আছে, আবার কোনোটা করতে প্রয়োজন নাই, আবার দেখা যায় প্রয়োজন আছে কিন্তু এক একটার জন্য এক এক রকম। তো এই যে এগুলার জন্য হলো আমার ফ্যাক্টর, এই ফ্যাক্টরস গুলা আমি যখন ক্যারেক্টারাইজেশন করবো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি আমার এটা কোন এনভায়রনমেন্টে করতে হবে, তারপর হলো আমার স্যাম্পলটা প্রিপারেশন কেমন করতে হবে সেগুলা। আচ্ছা, তো এই মাইক্রোস্কোপিক এগুলোর মধ্যে আমরা কোনগুলো করতে পারি? যেমন আমরা স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ করতে পারি, তারপর ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ করতে পারি, তারপর এনভায়রনমেন্টাল স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ করতে পারি। তো এই যে এই ধরনের গুলো আমরা করতে পারি। স্পেকট্রোস্কোপিক এর মধ্যে আমরা করতে পারি, আমরা মোস্টলি করি হলো যে এফটিআর টা, মানে ফোরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড স্পেকট্রোস্কোপিটা। আর এক্সপিএস এটা খুব একটা করা হয় না, এটা কষ্ট অনেক বেশি। আর এনার্জি ডিসপারসিভ এক্স রে, এটাও আমরা করি। আচ্ছা, এরপর হলো সারফেস ওয়েটেবিলিটি টেস্ট। সারফেস ওয়েটেবিলিটিটা মূলত হলো যে হাইড্রোফোবিক বা হাইড্রোফিলিক এই ধরনের ম্যাটেরিয়ালের জন্য করা হয়। যেমন শুধু হাইড্রোফোবিক হাইড্রোফিলিক না, যে ওয়াটার ওয়াটার প্লাস অয়েল রিপেলেন্সি, অয়েলের ক্ষেত্রেও এটা করা হয়। যে সারফেস ওয়েটেবিলিটিটা কেমন, তার মানে সে কেমন কোন ধরনের কন্টাক্ট অ্যাঙ্গেল তৈরি করতেছে, কন্টাক্ট অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে কিন্তু সে কি হাইড্রোফিলিক না হাইড্রোফোবিক না সুপার হাইড্রোফোবিক না সুপার হাইড্রোফিলিক সেটা বের করা হয়। তারপরে আসি যে আমরা যে মাইক্রোস্কোপ গুলা করি, তো এই মাইক্রোস্কোপ
দেখা যায় যে আগে আমরা অপটিক্যাল মাইক্রোস্কোপ ইউজ করতাম, কিন্তু এখন আমরা সেই অপটিক্যালের পরিবর্তে ইলেকট্রন মাইক্রোস্কোপ ইউজ করি। তাহলে অপটিক্যাল মাইক্রোস্কোপের পরিবর্তে কেন আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ করি? আমরা কিন্তু ছোটবেলায় যে অনুবীক্ষণ যন্ত্র যেগুলো দেখছি সেটা কিন্তু অপটিক্যাল মাইক্রোস্কোপ। আর আমরা এখন যে এই যে সেম এর কথা বললাম, যে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ, এগুলা কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপ। এই ইলেকট্রন মাইক্রোস্কোপ করার কারণ হলো যে অপটিক্যাল মাইক্রোস্কোপে যে রেজোলিউশন পাওয়ার সেটা কিন্তু অনেক কম। রেজোলিউশন পাওয়ার তো আমরা বুঝি, বা আমরা রিজলভিং পাওয়ার যদি বলি, রিজলভিং পাওয়ার বলতে বোঝাচ্ছে হলো যে এরা যে দুইটা বস্তু যদি বা দুইটা পয়েন্ট হোক বা দুইটা যে কোনো দুইটা জিনিস যত কম ডিস্টেন্সে থেকে আমি তাদেরকে কি আলাদা করতে পারবো, সেটা হলো তার রিজলভিং পাওয়ার তত ভালো। মানে এদের মধ্যবর্তী দূরত্ব যত কম হবে, কিন্তু আমি তাদেরকে কি আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করতে পারতেছি। তো এই যে এটা হলো রিজলভিং পাওয়ার। এটা আমি কি যত কম দূরত্বে জিনিসকে আমি আইডেন্টিফাই করতে পারবো, আলাদা করতে পারবো, তার রিজলভিং পাওয়ার তত ভালো হবে। তো এই যে অপটিক্যাল মাইক্রোস্কোপের চেয়ে এই ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপে রিজলভিং পাওয়ারটা অনেক ভালো, যার কারণে অপটিক্যালের পরিবর্তে আমরা এই রিজলভিং যে ইলেকট্রন মাইক্রোস্কোপটা ইউজ করি। আর এটা হওয়ার পিছনে মেন কারণ হলো যে অপটিক্যাল মাইক্রোস্কোপে আমরা ভিজিবল লাইট ইউজ করি, যে ভিজিবল লাইটের ওয়েভলেন্থটা অনেক বেশি, যে কত 400 থেকে 700 ন্যানোমিটার। কিন্তু আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে যে ইলেকট্রন বিমটা ইউজ করি তার ওয়েভলেন্থ এর চেয়ে অনেক অনেক কম। এই অনেক কম হওয়ার কারণে তার রিজলভিং পাওয়ারও বেশি, কারণ তার মেনলি তার ডিফ্র্যাকশন অনেক কম হয়। ওয়েভলেন্থের মান যত বেড়ে যায় লাইটের ডিফ্র্যাকশন তত বেশি হয় আর তার রিজলভিং পাওয়ার তত কমে যায়। আর ওয়েভলেন্থের মান যত কমে তার ডিফ্র্যাকশন তত কমে যায়, প্লাস তার রিজলভিং পাওয়ার তত বেড়ে যায়। আচ্ছা, হোয়াই ইলেকট্রন মাইক্রোস্কোপ ইজ ইউজড, এটা তো অলরেডি বললাম যে আমরা কেন ইলেকট্রন মাইক্রোস্কোপ ইউজ করি। আচ্ছা, এরপর হলো ইলেকট্রন মাইক্রোস্কোপ আর অপটিক্যাল মাইক্রোস্কোপের মধ্যে কম্পারিজন আছে একটা। এই কম্পারিজনটা তোমরা পড়বা, এটা এমনি বোঝানোর কিছু নাই। এটা কম্পারিজন। আচ্ছা, এরপর আসলো সারফেস ক্যারেক্টারাইজেশন বা অ্যাডভান্সড মাইক্রোস্কোপ। তো প্রথমে যেটা আছে সেটা স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। তো স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপের যে মেন ব্যাপার সেটা হলো যে এখানে একটি ইলেকট্রন বিম দিয়ে একটা সারফেসকে, মানে আমি যে সারফেসটা দেখতে চাচ্ছি সেই সারফেসটাকে স্ক্যান করা হয়। স্ক্যান করে তার একটা ইমেজ তৈরি করা হয়। তো এই যে যে স্ক্যান করবে, এই স্ক্যান করার মাধ্যমে আমরা আমরা মিলে কি দেখবো স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপে? স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা হয় যে ম্যাটেরিয়ালটা টপোগ্রাফিক্যাল কি ধরনের চেঞ্জ হয়েছে। যেমন আমি একটা ফেব্রিকের উপর ন্যানো ফিনিশ করলাম। তা ন্যানো ফিনিশ যদি করি তাহলে কি হবে, সারফেসের মধ্যে ন্যানো পার্টিকেল দেখা যাবে। তাহলে এই যে আমি যদি স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ করি বিফোর প্লাস আফটার দুইটা স্যাম্পল, তাহলে দেখা যাবে যে বিফোর এর মধ্যে কোনো ধরনের ন্যানো পার্টিকেল নাই, মানে ছোট ছোট পার্টিকেল নাই, কিন্তু সেটা আফটার যে স্যাম্পলটা আছে তার মধ্যে তার সারফেসটা হয়তো বা রাফ দেখা যাবে, মনে হবে তার উপর দানাদার কিছু একটা আছে। তো এই যে 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 দেখা দেখা যাচ্ছে যে হ্যাঁ অ্যাটাচমেন্ট হয়েছে, ন্যানো পার্টিকেলটা সারফেসে আছে। তো এই যে এটা দেখার জন্য স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপটা করা হয়। মেনলি স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ হলো টপোগ্রাফিক্যাল ইনফরমেশন দেয়, মানে হলো একদম সারফেসে ইনফরমেশনটা দেয়, এটা ডিপ কোনো ইনফরমেশন দিতে পারে না, যে ম্যাটেরিয়ালের ভিতরে কি ধরনের চেঞ্জ হয়েছে সেটা কিন্তু দিতে পারে না। এটা হলো সারফেসের চেঞ্জটা শুধু দেখায়।
আচ্ছা, তো এই ইলেকট্রন মাইক্রোস্কোপ পড়ার ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদেরকে দেখতে মানে বোঝার প্রয়োজন আছে। সেটা হলো, একটা হলো প্রাইমারি ইলেকট্রন, একটা হলো সেকেন্ডারি ইলেকট্রন, একটা হলো তোমার ব্যাক স্ক্যাটার্ড ইলেকট্রন, একটা অগার ইলেকট্রন লাগে না। এই তিনটা হলেই চলে, এই তিনটা জানা থাকলেই চলবে। আচ্ছা, তো সেটা কেমন যে আমরা ইলেকট্রন গান থেকে মানে যেই বিমটাকে ইউজ করতেছি সারফেসটাকে ক্যারেক্টারাইজেশন করার জন্য, সেই বিমের মধ্যে যে ইলেকট্রন আছে সেগুলোকে বলা হয় প্রাইমারি ইলেকট্রন। আর সেই ইলেকট্রনটা যখন আমার ম্যাটেরিয়ালের সাথে কলিশন হওয়ার পরে সেই ম্যাটেরিয়াল থেকে যেই ইলেকট্রনটা বের হয়ে যায় সেটা হলো সেকেন্ডারি ইলেকট্রন। এখন কথা আছে যে ম্যাটেরিয়াল থেকে বের হচ্ছে, যদি যে প্রাইমারি ইলেকট্রনটা সেখানে ঢুকে যদি সেটাই বের হয় সেটা কিন্তু সেকেন্ডারি না, সেটা হলো ব্যাক স্ক্যাটার্ড ইলেকট্রন। আর যদি সে ওই অ্যাটমে কোনো একটা ইলেকট্রনের সাথে কলিশনের মাধ্যমে যদি একটা ইলেকট্রনকে বের করে দেয় ওই ম্যাটেরিয়ালের ইলেকট্রন, সেটা হলো সেকেন্ডারি ইলেকট্রন হবে। আচ্ছা, বুঝতে পারছি কি এটা? তোমরা টোটাল কতজন? আসসালামু আলাইকুম ম্যাম। 75 জন। 75? এখানে পার্টিসিপেন্ট আছে হলো কয়জন? 40? 40 বলতে হলো আমিও আছি এর মধ্যে। আচ্ছা, যাই হোক, ইয়েস তো এই যে ম্যাম, প্রাইমারি আসসালামু ইলেকট্রন আলাইকুম ম্যাম। যেটা ম্যাম ওয়ালাইকুম সালাম। অনেকে কালকে আমাদের ক্লাস ক্লাস ছিল, তো তো অনেকে বাড়িতে গেছে হয়তো বা রাত, মানে প্রচন্ড রাত। তো আজকে আমি সকালবেলা আর কি, সকাল 8টা বাজে আর কি লিঙ্ক প্রোভাইড করছিলাম আর কি। তো এই জন্য হয়তো বা পার্টিসিপেন্ট কম আসছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি। আচ্ছা, প্রাইমারি ইলেকট্রন আর সেকেন্ডারি ইলেকট্রন যেটা বললাম তোমরা বুঝছো কি? আরেকবার বলেন তোমরা ম্যাম, কিন্তু কাইন্ডলি। আচ্ছা, প্রাইমারি ইলেকট্রনটা হলো যেই ইলেকট্রনটা ইলেকট্রন গান থেকে এসে ম্যাটেরিয়ালের উপর পড়তেছে, মানে যেটাতে আমি স্ক্যান করতেছি ম্যাটেরিয়ালটাকে যেই বিমটা দিয়ে। আচ্ছা, তার আগে আমার মনে হয় এই চিত্রটা একটু দেখো। আচ্ছা, আচ্ছা, এটা হলো স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপের যদি বলি লাইট পাথ ডায়াগ্রাম। তো সেটা কেমন, যে দেখো উপরে একটা ইলেকট্রন গান আছে, সেই গানটা থেকে ইলেকট্রন বিম বের হয়ে তারপর সেটা কিন্তু স্পেসিমেন মানে আমি যে ম্যাটেরিয়ালটাকে টেস্ট করতেছি সেই ম্যাটেরিয়ালের উপরে এসে পড়তেছে। এই যে স্পেসিমেন স্টাফ যেটা আছে এখানে ওই ম্যাটেরিয়ালটা রাখা আছে। আচ্ছা, তো এই যে ইলেকট্রন গান থেকে যে ইলেকট্রনটা আসতেছে সেটাই হলো প্রাইমারি ইলেকট্রন। আর এই প্রাইমারি ইলেকট্রনটা ম্যাটেরিয়ালের সাথে কলিশন করার পরে এখান থেকে যে ইলেকট্রনটা বের হচ্ছে সেই ইলেকট্রনটা যদি ওই ম্যাটেরিয়ালের অ্যাটমের ইলেকট্রন হয়ে থাকে তাহলে সেটা সেকেন্ডারি ইলেকট্রন। আর যদি প্রাইমারি ইলেকট্রনই ম্যাটেরিয়াল থেকে ঘুরে আবার বের হয়ে আসে সেটা হলো ব্যাক স্ক্যাটার্ড ইলেকট্রন। এখনো বোঝা যায় নাই? জি ম্যাম, ক্লিয়ার। তা এই দুইটা ইলেকট্রনের প্রয়োজনটা কি? তো সেটা হলো যে প্রাইমারি ইলেকট্রনটা কিন্তু দেখো ইলেকট্রন গান থেকে আসতেছে, সে কলিশন করার পরে সেকেন্ডারি ইলেকট্রন বের হচ্ছে বা ব্যাক স্ক্যাটার্ড ইলেকট্রন বের হচ্ছে। তো এই যে ব্যাক স্ক্যাটার্ড ইলেকট্রন সেটা কিন্তু এক ধরনের প্রাইমারি ইলেকট্রনই। তা প্রায় এই তিন ধরনের ইলেকট্রনের মধ্যে প্রাইমারি ইলেকট্রনের এনার্জি সবচেয়ে বেশি। এরপর হলো কি
ব্যাক স্ক্যাটার্ড ইলেকট্রনের, দেন হলো তোমার সেকেন্ডারি ইলেকট্রনের। দেখেন এই সেকেন্ডারি ইলেকট্রন যেটা বের হয়ে আসতেছে সেটাই মূলত হলো ইমেজটা তৈরি করতেছে, মানে যে টপোগ্রাফিক্যাল আছে, যে যে সারফেসটা আছে তার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। তো এই সেকেন্ডারি ইলেকট্রনের সংখ্যা যত বেশি হবে আমার সারফেসটাকে, আমার ইমেজটা তত বেশি ব্রাইটার হবে, প্লাস হলো আমার কি ভিজুয়ালাইজেশনটাও তত ভালো হবে। এই যে এখানে কিন্তু চিত্রের মধ্যে দেওয়া আছে যে প্রাইমারি ইলেকট্রন কোনটা, সেকেন্ডারি কোনটা, আর ব্যাক স্ক্যাটার কোনটা। আর পাশে যদি দেখো তাহলে এখানে দেখো বলা আছে যে দেখো সেকেন্ডারি ইলেকট্রন কোথা থেকে বের হচ্ছে, একদম সারফেস থেকে। আর ব্যাক স্ক্যাটার ইলেকট্রনটা কিন্তু আরো বেশি একটু গভীর থেকে, স্যাম্পলের। তো এই সেকেন্ডারি ইলেকট্রনটা যে যেখান থেকে বের হচ্ছে সে কিন্তু সেখানকার ইনফরমেশনই দিবে। যে সেকেন্ডারি ইলেকট্রনটা যেহেতু সারফেস থেকে বের হচ্ছে তার মানে কিন্তু সে সারফেসের ব্যাপারে ইনফরমেশন দিবে যে সারফেসটা কেমন। আর এই যে এখানে যে কোন ইলেকট্রনের এনার্জি কেমন, তারপরে কোথা থেকে বের হচ্ছে, এগুলা বলা আছে, আমি যেটা মুখে বললাম। আচ্ছা, আর এটা হলো সেকেন্ডারি আর ব্যাক স্ক্যাটার ইলেকট্রনের মধ্যে একটা কম্পারিজন। ওই যে বলছি কিন্তু যে ব্যাক স্ক্যাটার ইলেকট্রনটা কিন্তু মূলত কিন্তু প্রাইমারি ইলেকট্রনই। সো সেকেন্ডারি ইলেকট্রনের চেয়ে কিন্তু ব্যাক স্ক্যাটার ইলেকট্রনের কিন্তু এনার্জি কিন্তু বেশি হবে। এখানে কম্পারিজনে মূলত এই কথাটাই হাইলাইট করা আছে। এই যে এখানে ইমেজ ফরমেশন যেটা, এখানে যে ইমেজটা কিভাবে তৈরি হচ্ছে সেটা একটু বলা আছে, ব্যাখ্যা করা আছে। আচ্ছা একটু পড়ো তো দেখি, তোমরা নিজে একটু পড়ো। আচ্ছা এটা আমি দেখাচ্ছি, তো বাকিটুকু পড়ো, অন্যটুকু পড়ো, আমি দেখাচ্ছি। আচ্ছা, তো ওই ওই যে প্রশ্নটা করলো সেটাই যে এখানে দেওয়া আছে যে
ফ্ল্যাট এরিয়া থেকে যখন ইলেকট্রন গুলা বের হয়, ইলেকট্রনটাকে মানে বেশি মানে পাথ ট্রাভেল করতে হয়। আর যখন তোমার সাইড থেকে বের হচ্ছে, সেখান থেকে কিন্তু ইলেকট্রনকে অনেক বেশি মানে সেকেন্ডারি ইলেকট্রনকে কিন্তু খুব একটা বেশি দ্রুত ট্রাভেল করতে হয় না। তো সেকেন্ডারি ইলেকট্রনের এনার্জি হলো প্রাইমারি ইলেকট্রনের চেয়ে কম। সো সে যদি বেশি গভীর থেকে বের হয়ে আসে, মানে ম্যাটেরিয়ালের ইন্টারনাল স্ট্রাকচার মানে বেশি গভীর থেকে বের হয়ে আসে, তাহলে কিন্তু তাকে বেশি পথ অতিক্রম করতে হয়। তখন কিন্তু দেখা যায় যে তার এনার্জি কমে যাচ্ছে। তো এনার্জি যদি কমে যায়, কমতে কমতে সে কি এনার্জি থাকে না, তখন আর তার ওই সারফেস থেকে বের হয়ে আসা এনার্জি থাকে না। আর এই যে সাইড মানে বিভিন্ন সাইড পোর্শন মানে যদি থেকে বের হয়, তাকে সেক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু মানে ট্রাভেল করতে হয় কম ডিস্টেন্স ট্রাভেল করার কারণে তার কিন্তু দেখা যায় যে এনার্জি তখনও পর্যন্ত শেষ হয় না। তো ইলেকট্রন গুলা বের হয়ে আসতে পারে। এই যে এখানে দেখো যে তোমার যেটা হলো যে ফ্ল্যাট সারফেস, ওইখান থেকে কিন্তু ইলেকট্রন যেটা বের হচ্ছে, দুইটা তীর দিয়ে দেখানো হয়েছে যে দুইটা ইলেকট্রন বের হচ্ছে। কারণ কি, যে তার কিন্তু গভীর থেকে দেখো তার কতটা গভীরে। আর যদি সে সারফেসে পড়ে, তাহলে দেখো যে সারফেসের দিক থেকে কতগুলা বের হচ্ছে। তার ভিতরে যেগুলো আছে মানে ওই যে যেই গোল করে যেই এরিয়াটা দেখানো হয়েছে, তার ভিতর থেকে কিন্তু কোনো ইলেকট্রন বের হচ্ছে না, ওগুলো কিন্তু সবই সারফেসের। আর এখানে যে দুইটা ফ্ল্যাট এরিয়াতে দেখানো হয়েছে, সেখানে কিন্তু গভীর থেকে কিন্তু পুরোটা বের হচ্ছে না, শুধুমাত্র সারফেসে কন্টাক্টে যে দুইটা বোঝানো হয়েছে ওই দুইটা বের হচ্ছে। এটা সামনে সামনে বোঝাইতে পারলে ভালো হতো। আচ্ছা, এই যে এই ইমেজটা দেখো, যে এইটার মধ্যে কিন্তু যে ওইখানে যেটা ওই পেজে ইমেজ ফরমেশনে যেটা বলা হয়েছিল যে একটা বলা হয়েছিল হিভি মেটাল বা যার ইলেকট্রন সংখ্যা বেশি, আর এটা কিন্তু ইলেকট্রন সংখ্যা কম। তো যার ইলেকট্রন সংখ্যা বেশি তার থেকে কি বলছিল, বা হেভি মেটাল যেটা আছে, কোনটা ইমেজ ব্রাইটার হবে? এখানে কি যেমন তোমার একটা আছে গোল্ড আর একটা হলো সিলিকন, যদি থাকে তাহলে কোনটা ইমেজ ব্রাইটার হবে? ম্যাম গোল্ডের ব্রাইটার হবে। হ্যাঁ, গোল্ড এটা ব্রাইটার হবে, কারণ কি তার ব্যাকস্ক্যাটার্ড ইলেকট্রনের সংখ্যা বেশি হবে। আমরা কি জানি কোন একটা সারফেস থেকে যত বেশি লাইট ইমিট হবে কি সেটা তত বেশি ব্রাইটার হবে না? তো এখানে কি গোল্ডের থেকে কি হবে, বেশি বেশি ইলেকট্রন বের হবে, ব্যাকস্ক্যাটার্ড ইলেকট্রন, যার কারণে সেটা কিন্তু ব্রাইটার হবে। আচ্ছা, এরপরে হলো এখানে সেমের অ্যাপ্লিকেশন দেওয়া আছে। এই অ্যাপ্লিকেশন এটা পড়লেই বুঝতে পারবে, এটা এমনি বোঝানোর কিছু নাই। আচ্ছা, তারপর আসে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপে যে স্যাম্পল গুলা ব্যবহার করা হয়, সেই স্যাম্পল গুলাকে কিন্তু কন্ডাক্টিভ হইতে হয়। কারণ যেহেতু আমরা ইলেকট্রন বিম দিয়ে কাজ করতেছি, সো সারফেসটাকে অবশ্যই কন্ডাক্টিভ হইতে হবে, নইলে কিন্তু ইলেকট্রন বিমটা কিন্তু সারফেসের সাথে ইন্টারঅ্যাক্ট করবে না। এই কারণে কিন্তু স্যাম্পল প্রিপারেশন করার সময় ওই স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপে যে স্যাম্পলটা ইউজ করা হয় তার উপরে কিন্তু মেটালের একটা কোটিং দেওয়া হয়। এই মেটাল বলতে গোল্ড, প্লাটিনাম এগুলাই কিন্তু বেশি ইউজ করা হয়। এই কারণে কিন্তু একটা সেমের কিন্তু একটা স্যাম্পল, ছোট একটা স্যাম্পল টেস্ট করতে গেলে একটা সেমের 7,000 টাকা লাগে একটা টেস্টের জন্য। একটা স্যাম্পল টেস্ট করতে 7-8 হাজার টাকা লাগবে। আচ্ছা, এরপর আসি ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ। স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপে কিন্তু আমরা সারফেস থেকে যে ইলেকট্রনটা বের হয়ে আসে সেই ইলেকট্রনটা থেকে কিন্তু ইনফরমেশনটা নেই। কিন্তু ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপে হলো যে ম্যাটেরিয়ালটাকে ভেদ করে যে ইলেকট্রনটা চলে যাবে, সেই ইলেকট্রন বিম থেকে হলো আমরা
ইমেজ পাবো প্লাস হলো ম্যাটেরিয়ালটা সম্পর্কে ইনফরমেশন পাবো। এই যে এখানে দেখো যে এখানে হলো যে স্পেসিমেন গ্রিড যেটা মানে এখানে হলো ম্যাটেরিয়ালটা থাকবে, আমার স্পেসিমেনটা থাকবে, এটাকে ভেদ করে হলো লাইটটা মানে ইলেকট্রন বিমটা চলে যাবে, দেন হলো এই ফসফোর যে স্ক্রিন আছে সেখানে হলো ইমেজটা তৈরি হবে। তো এক্ষেত্রে কিন্তু যে ইলেকট্রনটা দিয়ে ইমেজটা তৈরি হচ্ছে সেটা কিন্তু ট্রান্সমিটেড ইলেকট্রন, যার কারণে এটাকে বলা হচ্ছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি। কিন্তু আমাদের স্ক্যানিং এ ইলেকট্রন মাইক্রোস্কোপিতে কিন্তু কি ছিল, সবার নিচেই কিন্তু ছিল স্পেসিমেনটা, ওখানে কিন্তু যেই ইলেকট্রনটা ওখান থেকে বের হচ্ছে সেকেন্ডারি ব্যাক স্ক্যাটার্ড ইলেকট্রন ওগুলা দিয়ে কিন্তু আমি ইনফরমেশন পাচ্ছি, এক কথা বলতে গেলে ওয়ান কাইন্ড অফ রিফ্লেকশনের মতো, রিফ্লেক্টেড যে বিম গুলা সেগুলা থেকে, আর এখানে হলো ট্রান্সমিটেড বিম থেকে ইনফরমেশনটা নেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারনাল স্ট্রাকচার ম্যাটেরিয়ালটা যেমন মাইক্রোক্রিস্টাল স্ট্রাকচার, তারপরে অন্য অন্য তার যে ইন্টারনাল যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার সম্পর্কে কিন্তু আমরা ইনফরমেশন পেতে পারি। যেমন ম্যাটেরিয়ালটাতে কোনো ধরনের স্ট্রেন হয়েছে কিনা, যেমন আমরা ইসে সিবিডি তে পড়ছিলাম যে ম্যাটেরিয়ালে ফিল্ম যদি আমি এটা তৈরি করি থিন ফিল্ম, সেই ফিল্মের মধ্যে কি হতে পারে, স্ট্রেস হইতে পারে, একটা কি হইতে পারে তার কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশনে ভ্যারিয়েশনের কারণে হইতে পারে, তার ক্রিস্টাল স্ট্রাকচার চেঞ্জের কারণে হইতে পারে। তো বুঝি যে ওখানে যে স্ট্রেসের কারণে যেই স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে ক্রিস্টালাইন স্ট্রাকচার, সেগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি, এই ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে করতে পারি যে আসলে তার মধ্যে তার ক্রিস্টাল স্ট্রাকচারে কি ধরনের চেঞ্জ আসছে, সেটা আমরা ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পাই, কারণ এটা ইন্টারনাল স্ট্রাকচার সম্পর্কে ইনফরমেশন দেয় মাইক্রোস্ট্রাকচার সম্পর্কে, কারণ যেহেতু এটা কিন্তু স্যাম্পলটাকে ভেদ করে চলে যাচ্ছে। আর এই স্যাম্পলটাকে কিন্তু অনেক বেশি থিন হইতে হয়, ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ টেস্টে স্যাম্পলটাকে খুব বেশি থিন হইতে হয়, কারণ হলো যে যদি বেশি থিন না হয় তাহলে কিন্তু ইলেকট্রন কিন্তু ট্রান্সমিট করতে পারবে না স্যাম্পলটাকে, যার কারণে এই স্যাম্পলটাকে অনেক বেশি থিন হইতে হয়। আচ্ছা, এই যে এখানে বলা আছে যে কেন টেমে থিন স্যাম্পল প্রয়োজন আছে, এটাই এটা বের করবা, মানে এই কোশ্চেনটা আনসার পড়বা। আর এই যে টেমের এখানে অ্যাপ্লিকেশন দেওয়া আছে, দেখো বলছে কি সারফেস এন্ড ইন্টারফেস ক্যারেক্টারাইজেশন, তারপর বলছে ক্রিস্টালোগ্রাফিক ক্যারেক্টারাইজেশন, যে আমরা বিভিন্ন ধরনের ক্রিস্টাল স্ট্রাকচারও কিন্তু বের করতে পারি। আচ্ছা, এখানে সেম আর টেমের মধ্যে পার্থক্য দেওয়া আছে, এই পার্থক্য তো বোঝানোর মতো কিছু নাই, এই পার্থক্যটা পড়বা। অপটিক্যাল মাইক্রোস্কোপ আর হলো ইলেকট্রন মাইক্রোস্কোপের পার্থক্য, আর হলো সেম আর টেমের পার্থক্য, এই দুইটা পড়বা। স্ক্যানিং প্রোব মাইক্রোস্কোপ এটা লাগবে না। আচ্ছা, তারপর আসি হলো অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ। অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপের ব্যাপারটা হলো যে আমরা সারফেসে যদি কোনো ধরনের রাফনেস চাই বা আমি একটা সারফেস মডিফিকেশন করলাম, করার পরে আমার সারফেসে কোনো ধরনের রাফনেস তৈরি হয়েছে কিনা সেটা বের করার জন্য আমরা অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ করতে পারি। তো এই অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপটা কেমন, যে এখানে হলো সারফেসের উপরে একটা ক্যান্টিলিভারের মাথায় একটা টিপ থাকে, সেই টিপটা দিয়ে এই সারফেসটাকে স্ক্যান করা হয়। তাই যখনই ওই টিপটা কোনো একটা রাফ সারফেসের উপর দিয়ে তোমার স্ক্যান করা হয় তখন দেখা যায় যে রাফনেস মানে কি, কোথাও উঁচু কোথাও নিচু। তো এই যে সারফেসে উঁচু নিচু ধরে কিন্তু আমার ক্যান্টিলিভারও কি হয়, একবার আপ হয় একবার ডাউন হয়। তো এই ক্যান্টিলিভারে এই আপ ডাউনটাকে কি করা হয়, একটা লেজার লাইট দিয়ে ডিটেক্ট করা হয়। এই ডিটেকশন যে ইনফরমেশনটা পাওয়া যায় সেটাই একটা ইমেজ আকারে দেখানো হয়। আচ্ছা, এই যে এখানে যে দেখি দেখো যে এই পাশে যেটা দেখানো হয়েছে
ডান পাশে যে চিত্রটা আছে ওখানে দেখো যে স্যাম্পলটা দেওয়া আছে স্যাম্পলটা কিন্তু রাফ। তো এই যে উঁচু নিচু স্যাম্পলটা আর ওখানে দেখো ক্যান্টিলিভার আছে, ক্যান্টিলিভারের মাথায় একটা টিপও আছে। তো এই টিপটা দিয়ে তাকে কি করা হয়, স্ক্যান করা হয়। তো এখন যদি কোনো উঁচু একটা সারফেসে কাছে যায় তাহলে কিন্তু কি হবে, ক্যান্টিলিভারটা ওই সারফেস থেকে ডিফ্লেক্ট হবে না। আবার যখন নিচু একটা সারফেসে যাবে ক্যান্টিলিভারও কিন্তু কি হবে, নিচু হবে ক্যান্টিলিভারের মাথা। তো এই যে এই উঁচু নিচু এই ক্যান্টিলিভারের এই আপ ডাউনটাকে ওই যে দেখো লেজার বিম দিয়ে ফটোডায়োডের উপরে তাকে ডিটেক্ট করা হচ্ছে। তো এই ডিটেকশনের মাধ্যমে যে ইমেজটা পাওয়া যায় সেটাই কিন্তু দেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আবার এটাতেই জয়েন করবা। আচ্ছা। তাহলে বের হয়ে জয়েন করো। আচ্ছা, তা দেখো যে আমরা যদি দেখি যে এই ক্যান্টিলিভার ডিফ্লেকশনটা থেকে কিন্তু আমরা একটা ইমেজ পেতে পারি। তো সেই ইমেজটা কিন্তু কিন্তু কি কেমন হবে, সেই ইমেজটা কিন্তু সারফেসে যে রাফনেস, যেমন রাফনেস আছে ওরকমই কিন্তু ইমেজটাও কিন্তু ওরকম আপ ডাউন এরকম একটা ইমেজ দেখা দিবে। মানে ইভেন কোনো ইমেজ পাওয়া যাবে না, আনইভেন একটা ইমেজ দেখা যাবে। সেটা হলো সারফেসে যে ধরনের রাফনেস আছে সেই রাফনেস অনুযায়ী। আচ্ছা, তো এখানে দেখো যে যে এখানে দুইটা চিত্র দেওয়া আছে যে এই যে যে ক্যান্টিলিভারটা ইউজ করা হয় সেই ক্যান্টিলিভারটা তিনটা মোডে কাজ করতে পারে। একটা হলো কন্ট্যাক্ট মোড, নন কন্ট্যাক্ট মোড আর এটা হলো ট্যাপিং মোড। তো কন্ট্যাক্ট মোডটা হলো যে সে সারফেসে কন্ট্যাক্টে থেকেই হলো কি হবে, তার আপ ডাউন হবে। আর নন কন্ট্যাক্ট মোড হলো সে সবসময় সারফেস থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে থাকবে, সেইখান থেকে হলো সে সারফেসের রাফনেস অনুযায়ী সে কি করবে, ট্যাপিং করবে। ট্যাপিং মানে হলো সে মানে নড়াচড়া করবে, উঁচু নিচু হয়ে কি করবে, নাড়াচড়া করবে। আর হলো ট্যাপিং মোড, যেটা ট্যাপিং মোড মানে হলো সে সবসময় কি হইতে থাকবে, যে সবসময় উম, আহ, কি বলবো, একটা নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সিতে সে সবসময় নিজেই নড়াচড়া করতে থাকবে। সেইটার সাপেক্ষে সে আবার কি করবে, যে সারফেসের রাফনেস অনুযায়ী সে আবার সেইখান থেকে আবার কি তার ট্যাপিং হয়তো বা বেড়ে যাবে নতুবা কমে যাবে। এখন আসি যে এর পাশে কিন্তু একটা কি রিপালসিভ ফোর্স আর অ্যাট্রাকটিভ ফোর্স দিয়ে কিন্তু একটা কি আছে, চিত্র আছে। এটা এটা দিয়ে বোঝাচ্ছে হলো যে যখন এই ক্যান্টিলিভারের টিপের সাথে সারফেসের ডিস্টেন্সটা কমে যায় তখন কিন্তু তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে। আর যখন এই দুইটার মধ্যে ডিস্টেন্সটা বেড়ে যায় তখন কিন্তু তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করে। আর যখন ডিস্টেন্স কমে যায় তখন তাদের মধ্যে একটা রিপালসিভ একটা ফোর্স কাজ করে। তার মানে আমার যদি চিন্তা করো যে কন্টাক্ট মোডে আছে, কন্টাক্ট মোডে থেকে বা ধরো নন কন্টাক্ট মোডে আছে, সেখান থেকে হলো যে যদি ক্যান্টিলিভারের টিপ আর নিচে যদি একটা রাফনেস মানে একটা উঁচু একটা জায়গা চলে আসে তাহলে কিন্তু কি হবে, টিপের সাথে সেই জায়গাটার কিন্তু ডিস্টেন্সটা কিন্তু কমে যাবে। ডিস্টেন্স কমে যাওয়ার কারণে তার কিন্তু তখন একটা রিপালসিভ একটা ফোর্স তাদের মধ্যে কাজ করবে, যার কারণে ক্যান্টিলিভারটা তখন আপ হয়ে যাবে, মানে ডিফ্লেক্টেড হবে। আবার যখন সে একটা নিচে একটা জায়গায় আসবে তখন কিন্তু ক্যান্টিলিভার টিপের সাথে কিন্তু সেই সারফেসে কিন্তু মধ্যবর্তী ডিস্টেন্স আবার বেড়ে যাবে। তখন কিন্তু তারা আবার কি করবে, একটা অ্যাট্রাকশন একটা ফোর্স কাজ করবে, তাদের মধ্যে আবার আকর্ষণ কাজ করবে, যার কারণে সে কিন্তু টিপের মাথাটা বা ক্যান্টিলিভারের মাথাটা কিন্তু আবার নিচের দিকে নেমে আসবে, মানে নিচের দিকে ডিফ্লেক্টেড হবে। তো এইভাবে মূলত হলো কি হয়, একটা ইমেজটা তৈরি হবে রিপালসিভ ফোর্স এবং অ্যাট্রাকটিভ ফোর্সের মাধ্যমে। আচ্ছা, এই যে এখানে একটা চিত্র দেওয়া আছে দেখো, যেমন প্রথমে হলো যে প্লাজমা ট্রিটমেন্টে পলিস্টার ফেব্রিকে প্লাজমা ট্রিটমেন্ট করা হয়েছে। এ যেটা এটা হলো প্লাজমা ট্রিটমেন্টের আগে আর বি হলো প্লাজমা ট্রিটমেন্টের পরে। দেখো, তো এই যে প্লাজমা ট্রিটমেন্ট করার কারণে কিন্তু তার সারফেসটা কিন্তু কি ছিল, আগে পলিস্টারের সারফেসটা স্মুথ ছিল, এখন কিন্তু আর স্মুথ নাই, সেটা কিন্তু রাফ হয়ে গেছে। তো এই যে
এই রাফনেসটা আসলে কতটুকু হয়েছে, আদৌ রাফনেস হয়েছে কিনা, এটা কিন্তু আমরা এই অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ দিয়ে যদি এটাকে টেস্ট করি তাহলে কিন্তু বুঝতে পারবো। আচ্ছা, তারপরে আসলে ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি। আচ্ছা, এই ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি এটা মূলত হলো স্পেকট্রোস্কোপি। আর আমরা আগে যেগুলা পড়ছি সেগুলো কিন্তু মাইক্রোস্কোপি ছিল। মাইক্রোস্কোপিতে কি হয়, লাইটের সাথে সারফেসে ইন্টারাকশন। আমাদের টোটাল সিটি আছে দুইটা, 16 তারিখে আবার হল ফেস্ট, তো 17 তারিখে আবার ফর্ম ফিল আপ করে দিবি।